র্যাব পুলিশের মনোবল ভেঙে দিতে আরও আত্মঘাতী হামলার পরিকল্পনা নব্য জেএমবির। সীতাকুণ্ডে আস্তানায় মিলল নথি। চট্টগ্রামে আরও দুটি বাড়িতে তল্লাশি। বিএনপিকে সন্ত্রাসী দল বলে কানাডার আদালতের রায়ে ভূমিকা নেই সরকারের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদের ভয়াবহ খেলায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। ৯ মের মধ্যে জানাতে হবে তদন্ত কমিশন গঠনের বিষয়েও। বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় 18 বাংলাদেশি সহ 189 শ্রমিক গ্রেফতার। নিয়মিত এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এবং অবৈধ প্রবাসীদের ফের সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে সৌদি সরকার। 29 মার্চ থেকে 3 মাস থাকছে বিশেষ এই ব্যবস্থা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। চলমান জঙ্গি বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মনোবল ভেঙে দিতে আরও বেশি আত্মঘাতী হওয়ার পরিকল্পনা নিয়েছে নব্য জেএমবি। সেই সঙ্গে অভিযানে বেশ কয়েকজন বোমা তৈরির কারিগর নিহত হওয়ায় নতুন কারিগর গড়ে তোলারও চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। সীতাকুণ্ডে আস্তানা থেকে এ ধরনের নির্দেশনা সংক্রান্ত বেশ কিছু নথিপত্রের সন্ধান পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ছায়া নেড়ে পড়ে আছে আত্মঘাতী জঙ্গিদের ব্যবহৃত লাইফ ভেস্ট। বোমার পাশাপাশি এই লাইফ ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে 16 মার্চ সকালে আত্মহতি দেয় এই ভবনে থাকা 4 জঙ্গি। মূলত এক একটি লাইফ ভেস্টে 3 থেকে 5টি বোমা একসাথে রেখে বিস্ফোরণ ঘটানো যায়। এর আগে সাধন কুটিরে থাকা 2 জঙ্গিও ধরা পড়ার এক পর্যায়ে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টা করে। অবশ্য লাইফ ভেস্টটি সাধন কুটিরের ভেতরেই নিষ্ক্রিয় করা হয়। জঙ্গি আস্তানা ছায়া নিরে বোমার পাশাপাশি নব্য জেএমবির বেশ কিছু গোপন নথিপত্র পাওয়া গেছে। তাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার নানা ছক এবং আত্মঘাতী হওয়ার নির্দেশনাও রয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমাদের যেটা মনে হচ্ছে তাদের আইডি মেকিং বা বোমা মেকিং যে ডিজাইন বা কনসেপ্টের একটু পরিবর্তন করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করার মূল উদ্দেশ্য হলো যে পুলিশের মনে ভীতি সঞ্চার করা, পুলিশের মনোবল ভেঙে দেওয়া, যাতে পুলিশ তাদের বিরুদ্ধে যে চলমান অভিযান সেটা থেকে পুলিশ সরে আসে। মূলত ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমারু মিজানের মাধ্যমে জেএমবিতে বোমা তৈরির প্রক্রিয়া শুরু হয়। এক পর্যায়ে পুরো সংগঠনে 15 থেকে 16 জন বোমা তৈরির বিশেষজ্ঞ হিসেবে গড়ে ওঠে। কিছু উপকরণ বাংলাদেশে পাওয়া যায়, কিছু উপকরণ তো অবশ্যই বিদেশ থেকে আনতে হয়। এখন সেগুলো বৈধ যে রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস গুলো আসে সেখান থেকে আসলো নাকি এরা আলাদাভাবে কোনো চোরাই পথে বা আনলো, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি যে কোন জায়গা থেকে তারা সংগ্রহ করেছে এবং সেখানে আরো কেউ এর নেপথ্যে আছে কিনা, এই সবগুলো বিষয়ে আমাদের নজরদারিতে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী হলি আর্টিজেনের ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানের অভিযানে জেএমবির অন্তত 9 জন বোমারু নিহত হয়েছে। সর্বশেষ নব্য জেএমবিতে বোমারু ছিল 6 জন। এর মধ্যে সীতাকুণ্ডের প্রেমতলার জঙ্গি আস্তানা ছায়া নেড়ে নিহত আয়াত এবং রাফাত বোমারু হিসেবে কাউন্টার টেরোরিজম ইউনিটের তালিকাভুক্ত ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের আকবরশাহ এবং কাঠটলি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। সোমবার বিকেল 4টা থেকে 2 ঘণ্টা বাড়ি দুটি ঘিরে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সেখান থেকে তেমন কিছুই পাওয়া যায়নি বলে জানায় তারা। পুলিশ জানায় সীতাকুণ্ডের সাধন কুটির থেকে আটক জঙ্গি জহিরুল এবং আরজিনা জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম নগরীর কয়েকটি বাড়িতে তাদের আস্তানা আছে বলে তথ্য দেয়। সেই তথ্য অনুযায়ী বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সোয়াত টিম এবং কাউন্টার টেরোরিজমের 300 সদস্য একযোগে অভিযান শুরু করে। প্রথমে তারা নগরীর আকবরশাহ থানাধীন সিবিএ আবাসিক এলাকার একটি বহুতল ভবন ঘিরে রাখে। এরপর একই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি দল উত্তর কাঠটলি এলাকায় কর্নেলহাট আবাসিক এলাকার একটি ভবন ঘেরাও করে তল্লাশি চালায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহত 4 জঙ্গির মধ্যে কামাল উদ্দিন এবং তার স্ত্রী জোবাইদা ইয়াসমিন 9 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছেন তার স্বজনরা। তাদের দুজনের বাড়ি বান্দরবনের নাক্ষণছড়ির 22 সারিতে। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করে এই তথ্য জানায় তাদের বাবা ও ভাই। শনাক্ত করলেও কামাল উদ্দিন এবং জোবাইদার লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার পরিবার। তবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর
ফোনে যোগাযোগ হলেও গত 4 মাস ধরে পরিবারের কারো সঙ্গে যোগাযোগ ছিল না বলেও জানান জোবাইদার বাবা নুরুল আলম। লাশ শনাক্তের পর পুলিশ তাদের থানায় নিয়ে যায়। বিভিন্ন ধরনের মানুষ মিলিয়ে দেয়, সব ধরনের হাম করছে। নামাজ পর্যন্ত আনলে খুশ নল, খবর নল। অনুমানিক 4 মাস আগে পর্যন্ত আগে নিয়ে আর এই পর্যন্ত আর দেখাশোনা নাই। তাদের কারণে আজকে আমাদের ফ্যামিলিতে যে ধরনের একটা বিয়াঘাত ঘটলো, তাই এর কারণে আমি দুঃখজনক হয়ে আমি এই লাশটা আমি নেব না। বিএনপি সন্ত্রাসী সংগঠন। কানাডার আদালতের এমন পর্যবেক্ষণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ত্রাস এবং জঙ্গি দমনে সরকার সঠিক পথেই রয়েছে বলেও জানান তিনি। রোববার কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে সময় সংবাদকে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে দেশব্যাপী হরতাল অবরোধে সহিংসতা চলাকালে নিহত হন অর্ধ শতাধিক মানুষ। এসব ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে এবছরের 22 ফেব্রুয়ারি বিএনপির এক নেতার রাজনৈতিক আশ্রয় আবেদন খারিজ করে আদেশ আসে কানাডার আদালত থেকে। ভিনদেশি আদালতের এমন পর্যবেক্ষণকে সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে আসছে বিএনপি। রোববার কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় এ বিষয়টি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের এই রায়ের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। বিএনপি এই যে অগ্নি সন্ত্রাস বলে একের পর এক যখন আমাদের এই 2013 ইলেকশন থেকে শুরু করে এরা যে একের পর এক সন্ত্রাস চালিয়ে আমাদের সরকারকে একটা অকার্যকর সরকার বানানোর যে প্রচেষ্টা, সেটা জনগণ সেখান থেকে তাদেরকে ধিক্কার জানাচ্ছে। জনগণ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যারা এটাগুলি করে তাদেরকে যদি কোনো দেশ তাদের জঙ্গি সরকার, জঙ্গি দল বলে, আমাদের সেখানে বলার কিছু নেই। জানতে চাওয়া হয় কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়টিও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নূর চৌধুরীকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এখানে আছে, আমরা জানি এটা কূটনৈতিক প্রচেষ্টা চলছে। কারণ কানাডারও একটা নীতি মালা রয়েছে, সেই নীতিমালা আমাদের দেশের একটা এবং আমাদের কর্মচারীরা এবং তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর 12 জন খুনির মধ্যে 5 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, মারা গেছে 1 জন। নূর চৌধুরী সহ 6 জন এখনো পলাতক। নূর চৌধুরী কানাডা, এমএম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকার তথ্য পাওয়া গেলেও বাকিরা কোথায় জানে না সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার জঙ্গিবাদ নিয়ে ভয়াবহ খেলায় মেতে উঠেছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় রাজধানীর আশকোনার ঘটনায় হানিফের আটক এবং মৃত্যু নিয়ে তার পরিবারের নাকি র্যাবের দাবি সত্য, তা খোলাসা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন ফখরুল। বলা হচ্ছে হানিফকে বারাদিন র্যাব হেডকোয়ার্টার্সের পাশে যে বিস্ফোরণ হয়েছে তার কয়েক ঘন্টা পরে তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরিবার বলছে তাকে 27 ফেব্রুয়ারি র্যাবের লোকেরা তাকে তুলে নিয়ে গেছে। আমার প্রশ্ন, আমি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনটি সত্য? র্যাবের যে ব্যাখ্যা সেটি সত্য নাকি পরিবারের দাবি সত্য? যদি পরিবারের দাবি সত্য হয়ে থাকে তাহলে আমরা কোন দেশে বাস করছি? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, সরকারের নিজেদের স্বার্থেই র্যাবের হাতে আটকের পর হানিফ মৃধার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা জরুরি। সোমবার রাজধানীতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। শৃঙ্খলা বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডই যাদের এটা ডেফিনেটলি উদ্বেগের কারণ। মানবাধিকার কমিশন তো উদ্বিগ্ন, আমার মনে হয় গোটা সমাজ উদ্বিগ্ন এবং সরকার এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়া উচিত। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো তো সরকারকে বের করতে হবে। প্রবাসের সময় আরো থাকছে।
কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যাকাণ্ডের 1 বছরেও শনাক্ত করা যায়নি অপরাধীকে। স্বজন সহপাঠীদের ক্ষোভ, তদন্ত চলছে, দায় সারা আশ্বাস পুলিশের। ভূমি ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের যে কোনো জায়গায় ভূমি ব্যবহারের অনুমতির বিধান রেখে নগর ও উন্নয়ন পরিকল্পনা আইন 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা হলে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 50 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সোমবার দুপুরে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এদিকে সরকারের এই ধরনের সিদ্ধান্তকে সময় উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগরায়নের ফলে চরম বিশৃঙ্খলভাবে বেড়ে উঠছে রাজধানী সহ দেশের শহরগুলো। অনুমোদন কিংবা পরিকল্পনার তোয়াক্কা না করেই খাল, নদী, জলাশয় দখল করে গড়ে উঠছে সুউচ্চ ভবন। অন্যদিকে দেশে প্রতি বছর কমে যাচ্ছে প্রায় 2 লাখ একর কৃষি জমি, যা দেশের মূল জমির আয়তনের প্রায় 1 ভাগ। প্রাপ্ত তথ্য বলছে, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, নগরায়ন, শিল্প প্রতিষ্ঠান, ইটভাটা, পুকুর খনন ও নদী ভাঙনের ফলে প্রতি বছর কমছে 68,700 হেক্টর কৃষি জমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে বলা হয়, ভূমির ব্যবহার নিশ্চিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে 27 সদস্যের একটি কমিটি কাজ করবে। আইন অনুযায়ী দেশের যে কোনো জায়গায় স্থাপনা নির্মাণ করতে হলে অনুমোদন নিতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে তারা নিজেরা করবে। সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় পরিষদ নিজ নিজ গৃহীত পরিকল্পনা উন্নয়ন কর্ম সম্পাদন করিবে। এখন যদি গ্রামে একটা বাড়ি করতে গেলে ওখানকার সর্বনিম্ন লোকাল অথরিটি হলো ইউনিয়ন পরিষদ। এটা যদি শ্রেণী পরিবর্তন করা হয়, অর্থাৎ যেমন কৃষি জমি, এটাতে বাড়ি করবে, এটার জন্য জেলা প্রশাসকের অনুমতি দিতে হয়। এর আগে 2010 সালে প্রস্তাবিত কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনের খসড়া করা হয়েছিল। এবার নতুন আইন হলে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভূমি ব্যবহার পরিকল্পনা থাকতে হবে। এই সমন্বিত কর্মধারায় আগে ম্যাপিং করা প্রয়োজন, যার সাপেক্ষে এই ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের এই নীতিমালা এবং আইন কার্যকর করা সম্ভব হবে। এই এলজিডি এবং ইউডিডির অনুশাসনের পাশাপাশি এদের দক্ষতা বৃদ্ধি এবং উপজেলা পৌরসভা লেভেলে এর ইমপ্লিমেন্ট করার জন্য যে জনবল এবং জনদক্ষতা প্রয়োজন, সেটা এনশিওর করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া 25শে মার্চকে গণহত্যা দিবস পালনের ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। একই সময় বস্ত্র আইন, প্রবাসী কল্যাণ বোর্ড আইন, বালাইনাশক আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। চিকিৎসা সহায়তা প্রদান করবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশনা রয়েছে রোগীদের ব্যবস্থাপত্র লিখতে হবে স্পষ্ট এবং বড় হাতের অক্ষরে। তারপরও খুব একটা পাল্টায়নি পরিস্থিতি। এখনো বেশিরভাগ চিকিৎসকের লেখা বুঝতে সমস্যা হয় রোগী এবং ফার্মেসি কর্মীদের। এতে একদিকে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় রোগীদের, অন্যদিকে আশঙ্কা থাকছে ভুল ওষুধ সেবনের। চিকিৎসকরা বলছেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির। এ অবস্থায় এ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে 16263 নম্বরে ডায়াল করতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এহসান জুয়েলের রিপোর্ট। এই চিত্রটা নিত্য নৈমিত্তিক। টাকা খরচ করে চিকিৎসকের কাছে যাওয়া, তারপর তাদের লেখা ব্যবস্থাপত্র বুঝতে না পেরে আবার ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘোরা। চিকিৎসকরা তাদের দেয়া ব্যবস্থাপত্রে প্রায় অস্পষ্ট অথবা দুষ্পাট্য অক্ষরে লিখছেন ওষুধের নাম, খাওয়ার নিয়মাবলী। জানিয়ে ভোগান্তির শেষ নেই রোগীদের। লেখার পরিবর্তন 109%-এর ভিতরে তো 5% হয়েছে। ভুল হয়ে যায়, নাম পড়া পড়তে পারে না কেউ বুঝতে না পারে, তাহলে কাস্টমারকে আবার ডাক্তারের কাছে ফেরত দিতে বলি। অক্ষরগুলো ওনার ইচ্ছামতো উনি লেখেন, তাতে আমরা বুঝি বা না বুঝি, উনি বুঝে যথেষ্ট। ওষুধ মানেই এক ধরনের বিষ, যেটির কাজ রোগ নিরাময় করা। কিন্তু চিকিৎসকদের অস্পষ্ট হাতের লেখা আর তা পড়তে সমস্যার কারণে প্রায় আশঙ্কা থাকে ভুল ওষুধ রোগীর হাতে চলে যাওয়ার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এমন 1.5 শতাধিক ওষুধ রয়েছে যেগুলোর একটির সঙ্গে আরেকটির নামের কাছাকাছি মিল রয়েছে। আর এক্ষেত্রে চিকিৎসকদের গাফিলতির কারণে চিকিৎসা নিতে এসে উল্টো ভুল চিকিৎসার শিকার হতে পারেন রোগীরা। AZ500 আর AR500, একইভাবে এজিন, এজিক্স, ইনসিডাল, অ্যালার্জি হলে ইনসিডাল লিখলে ইন্ডেরাল চলে যেতে পারে, ইন্ডেরাল লিখলে ইনসিডাল চলে যেতে পারে। ইন্ডেরাল হলো হার্টের ওষুধ। সঠিক ওষুধ হলে আপনি ওষুধি ক্রিয়া পাবেন, আর যদি বেঠিক ওষুধ হয় তাহলে আপনি বিষক্রিয়া পাবেন।
বিভ্রান্তি এবং ভোগান্তি কমাতে 9 জানুয়ারি উচ্চ আদালতে দেওয়া রায়ে বলা হয় চিকিৎসকদের স্পষ্ট এবং বড় হাতের অক্ষরে লিখতে হবে ব্যবস্থাপত্র। 30 দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে সার্কুলার জারি করতে বলা হয়। এই আদেশের পর নিজেদের ওয়েবসাইটে গত 7 মার্চ বিজ্ঞপ্তিও দেয় চিকিৎসকদের লাইসেন্স প্রদানকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। অভ্যাস পরিবর্তন সময় লাগে, যদি তারা একটু সময় নিয়ে লেখেন, অত দ্রুত না লেখে, তাহলে আমার মনে হয় এটা স্পষ্ট হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে একটা কন্ট্রোল রুম আছে এবং বিশেষ করে আমাদের একটা সহজ নাম্বার আছে 1-6263। এই নাম্বারটা দিন রাত 24 ঘন্টা হলো আসলে খোলা থাকে। তাহলে যে কেউ হলো আমাদেরকে জানাতে পারে, তাহলে আমরা ব্যবস্থা নেব। এক্ষেত্রে জটিলতা এড়াতে অনেক চিকিৎসক কম্পিউটারে ব্যবস্থাপত্র লিখছেন। তবে সেখানে বানান নির্ভুল রাখতে সরকারিভাবে যদি ব্যবস্থাপত্র লেখার সফটওয়্যার সরবরাহ করা হয় তবে জটিলতা অনেক কমে আসবে বলে মনে করেন চিকিৎসক ও রোগীরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আশরাফিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ আলম নইমিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় সোমবার সন্ধ্যায় ফটিকছড়ির পাইংদংয়ে আমিনুল উলুম জামিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন মাওলানা শাহ আলম নইমি। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান তার ভক্ত অনুসারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উনি 1 রাকাত নামাজ পড়ে 2য় রাকাতের জন্য যখন উঠতেছিলেন তখন এই বাইক থেকে আইসা ওনার পিঠের উপর ছুরিকাঘাত করে এবং লোকেরা মুক্ত দিলে নামাজ ভেঙে তাকে ধরে ফেলেছে। তাকে উদ্ধার করে চিটাং মেডিকেলে আনছে। এখন ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে তার সেলাই হয়েছে। এখন অবস্থা ডাক্তারের ভাষ্যমতো আশঙ্কামুক্ত। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তে কমিশন গঠন করা হয়েছে কি না তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী 9 মের মধ্যে এ বিষয়ে জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগটি ভিত্তিহীন ও গুজব বলে এ সংক্রান্ত মামলাটি খারিজ করে দেয় কানাডার আদালত। এরপর থেকেই বিভিন্ন মহলে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র ও বিশ্বব্যাংকের ঋণ বাতিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। গত 15 ফেব্রুয়ারি পদ্মা সেতু দুর্নীতির প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগ সচিব ও দুদক চেয়ারম্যানকে 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। সোমবার এ বিষয়ে 8 সপ্তাহের সময় চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আগামী 9 মে পর্যন্ত সময় বেঁধে দেন হাইকোর্ট। যেহেতু আর্লিয়ার ডাইরেকশন আছে একটা কমিশন গঠন করার ব্যাপারে, সে ব্যাপারে যেহেতু কোনো এখনো অগ্রগতি কোনো কিছু আমাদের কাছে আসে নাই, সে কারণেই সময় চেয়েছি যে পরবর্তী তারিখে সে বিষয়ে আমরা কোর্টকে জানাবো। সে কোর্ট সমস্ত কিছু শুনে উনি আমাদেরকে টাইম অ্যালাউ করেছেন এবং পরবর্তীতে তারিখ রেখেছেন 9/5। মহামান্য হাইকোর্ট ডিভিশন যে সুমোটো রুল ইস্যু করে জানতে চেয়েছে সেই আদেশটা তো কমিশনকে পেতে হবে। কমিশন যদি সেটা পায় অবশ্যই ধার্য তারিখের পূর্বেই কমিশন তার অবস্থান পরিষ্কার করবে। 2011 সালে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে 120 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়। তবে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের 5 কোটি ডলার ঘুষ লেনদেনের পরিকল্পনার অভিযোগ তুলে ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এই অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করতে হয় তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে। এছাড়া 2012 সালে দুদক বনানী থানায় সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুইয়া সহ 7 জনের বিরুদ্ধে মামলা করলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রত্যেককে অব্যাহতি দেন আদালত। 2013 সালে জানুয়ারিতে সরকার নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে 28,793 কোটি 38,76,000 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। এবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক, অপরিচিত ইমেইলের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, জিল্লুর রহমানের মতো আদর্শবান আর নিষ্ঠাবান নেতার চলে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তার আদর্শ যুগ যুগ ধরে নেতাকর্মীদের প্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন তারা। তার মতো একনিষ্ঠ, নিষ্ঠাবান, আদর্শবান, চরিত্রবান এবং একজন উদার মনের রাজনীতিক আজকাল বলতে গেলে বিরল। তার মতো নেতা যখনই আমরা রাজনৈতিক অঙ্গনে যে ভালো মানুষ খুঁজি, সেখানে আসলে জিল্লুর রহমান সাহেবের তুলনা তিনি নিজেই। এবার প্রবাসের খবর। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমায় আবারও দেশে ফেরার সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আল সৌদ রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 29 মার্চ থেকে 3 মাস পর্যন্ত এই সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। জাতি হবে অপরাধ মুক্ত এমন প্রতিপাদ্য সামনে রেখে সৌদি আরব সরকার তার দেশে বসবাসরত অবৈধ প্রবাসীদের আবারও সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দিতে যাচ্ছে। সম্প্রতি দেশটির সরকার এ সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করে। সেখানে অবৈধ প্রবাসীদের পাশাপাশি আইন ভঙ্গকারী শ্রমিকরা চলতি মাসের 29 তারিখ থেকে 90 দিনের মধ্যে সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে পারবেন। রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আল সৌদ এক রাষ্ট্রীয় বিবৃতিতে এই ঘোষণা দেন। অবৈধ প্রবাসীদের বৈধভাবে বসবাসের সুযোগ করে দিতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। সৌদি যুবরাজ বলেন, যারা সৌদি আরবের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বৈধভাবে থাকতে চাইবে তাদের পাশে দাঁড়াবে সৌদি সরকার। অবৈধ অভিবাসীদের মধ্যে যারা নিজ দেশে ফেরত যেতে চাইবে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা বিভিন্ন কারণবশত এই দেশে অবৈধ হয়ে গেছি এবং সৌদি সরকার সাধারণ ক্ষমা করেছে, আমরা এই সাধারণ ক্ষমা দিয়ে সুদৃষ্টি দিয়ে আমরা যারা নিজের দেশে যেতে চাই তারা যেতে চাই তারা অতি শীঘ্রই চলে যেতে পারি। এই সুযোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই যে হয়তো তারা এই সুযোগটি গ্রহণ করলে তাদের অতিরিক্ত জেল জরিমানা ছাড়াই তারা দেশে ফিরে যেতে পারবেন। আউটপাসের সুযোগ দিতেছে, আপনারা যে কেউ যদি অবৈধভাবে থাকিয়ে থাকেন এই সুযোগ গ্রহণ করিতে পারেন। দেশে যাওয়ার চেষ্টা যদি করে তারা দেশে যাবে আউটপাস নিয়ে, এবং এই দেশে যারা আবার বৈধ হইয়া থাকার চেষ্টা করে তারা বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করে। এর আগে 2013 সালের নভেম্বরে দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিল 7 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে 20 লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে 18 বাংলাদেশি সহ 189 অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রোববার ভোরে এক সাঁড়াশি অভিযানে 37 বাংলাদেশি সহ 376 জনকে আটক করা হয়। পরে বৈধ কাগজপত্র থাকায় বাকিদের ছেড়ে দেয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 18 বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, চীন, ভারত, ফিলিপিন্স এবং শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। সারওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেন লেবেন জানান, গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের কাছে দেশটিতে অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না। তারা প্রত্যেকেই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। মালয়েশিয়ায় সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থান করা শ্রমিকদের বৈধকরণে রি-হায়ারিং এবং ই-কার্ড কর্মসূচি চালু করেছে। লেব আন জানান, ওই কর্মসূচিতে খুব কম সংখ্যক অবৈধ অভিবাসী অংশ নেয়। অবৈধ অভিবাসীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও তার আত্মত্যাগের ইতিহাস প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। আর বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম এবং আত্মপরিচয়ের অহংকারকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে রোববার শিশুদের জন্য দিনব্যাপী ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশ মিশন। এতে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতায় মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়াম হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশকে হৃদয়ে লালন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। প্রবাসে যারা ছোট মনিরা বেড়ে উঠছে তারা যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে আরো ভালো করে, এবং তার জীবনের যে আদর্শ, তার যে সারা জীবনের যে সংগ্রামের যে আদর্শ, সেটা সম্পর্কে তারা একটু উপলব্ধি করতে পারে। বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আমাদের অনেক ইতিহাস বিকৃত করে ফেলার কারণে আমাদের শিশুরা অনেক সঠিক ইতিহাস থেকে বঞ্চিত, কিন্তু প্রত্যেকের উচিত সঠিক ইতিহাসগুলো শিশুদের জানানো। অনুষ্ঠানে অংশ নিয়ে ভীষণ খুশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম। 17 মার্চে হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ছিল এবং উনি অনেক কষ্ট করেছিলেন যাতে দেশটা স্বাধীন হয়, আর ছিল চিলড্রেন্স শিশু দিবস ছিল, তাই দেখে আমি ছড়া বলেছি, ছবি এঁকেছি, আর আমি ফার্স্ট হয়েছি। আমি আজকে খুব খুশি। ভালো দিন আমার জন্য। বঙ্গবন্ধু ইজ দ্য ফাদার অফ দ্য নেশন এন্ড আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে বিকশিত করতে শিক্ষক, পিতামাতা এবং অভিভাবকদের সঠিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের জেদ্দার বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি শাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ওই অনুষ্ঠানে এই আহ্বান জানান স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীদের পাশাপাশি সব বিভাগের শিক্ষক, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর জীবন আদর্শ অনুসরণ করলে একদিন তার মতোই স্বপ্নদ্রষ্টার আবির্ভাব হবে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রবাসী শিক্ষার্থীরা মনোমুগ্ধকর দেশের গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন। দুবাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে দুবাই এবং উত্তর আমিরাতের দূতাবাস। আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত এস বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দূতাবাসের সচিব নুরি মাহবুবা জয়ার সঞ্চালনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণী পড়ে শোনান দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ফ্রান্সের প্যারিসে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন হয়েছে। রোববার স্থানীয় আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব ও সভাপতি মহসিন উদ্দিন খান লিটন। সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কায়েসের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি। এছাড়া ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল হাসান সেলিম, যুগ্ম সম্পাদক আকরাম খান, প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ সহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন। প্রবাসীদের কল্যাণে তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে অভিষেক হলো জৈন্তাপুর প্রবাসী কাতার শাখা। রাজধানী দোহারে একটি রেস্তোরাঁয় এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আমিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামান আব্দুল নাসের। সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, কপিল উদ্দিন, আলাউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ সহ অনেকে। আলোকিত মেধাবী জাতি গঠনে দেশের শিক্ষা, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকা রাখতে আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা।
হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির প্রায় 13 মাস পর এবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গত 14 মার্চ শুক্রবার এই ঘটনা ঘটে। ওই দিন রাত 8টা থেকে শুরু করে রাতের বিভিন্ন সময়ে ওই ইমেইল ব্যবহার করে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ইমেইলেও ভুয়া বার্তা পাঠানো হয়। তবে ওই ইমেইল বার্তার কোনোটিতেই অর্থ লেনদেন করার কোনো নির্দেশনা ছিল না বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিষয়টি অধিকতর তদন্তে আইসিটি মন্ত্রণালয়ের কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের ভুয়া ইমেইল পেলে কেউ যেন ক্লিক না করেন সেজন্য সতর্ক বার্তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার 1 বছর পূর্ণ হলো। তবে 1 বছরেও হত্যা রহস্য উদ্ঘাটন ও অপরাধী শনাক্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তার সহপাঠীরা। আর পুলিশ বলছে মামলার তদন্ত চলছে। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার 1 বছরেও শনাক্ত করা যায়নি এ ঘটনায় জড়িত কাউকে। দফায় দফায় পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা, তবুও নেই মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি। তবে তনুর পরিবার এবং সহপাঠীরা এখনো আশা ছাড়েননি। সোমবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে মানববন্ধন করেন তনুর সহপাঠী ও কলেজের শিক্ষার্থীরা। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানান তারা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যতই উপরের লেভেলের হোক না কেন, ওদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক। আমরা জবাব চাই, কেন তনু হত্যাকাণ্ডের আজ পর্যন্ত বিচার হলো না? যারা এই কাজটা করছে তারা হয়তো অনেক উপরের লেভেলে, সেই জন্য সরকার বা এদেশের আইন তাদের কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। আমরা বিচার চাই। আমার কাছে খারাপ লাগে যে কি হচ্ছে, যে এটা একটা কি হচ্ছে, একটা সুরাহা হওয়া উচিত ছিল। পুলিশ বলছে মামলার তদন্ত চলছে। এখনো কেন অপরাধী শনাক্ত হয়নি সে বিষয়ে কোনো কথা বলেনি পুলিশ। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা তদন্ত করতেছি, আমরা দেখা যাক এটা ভবিষ্যতে কি হয়। আমাদের কাছে মেলা মামলা 1 বছরও আমরা পারি, আবার মেলা টাইম লাগে, যেমন বিভিন্ন মামলা তো সময় লাগেই, কাজে এটা টাইমের আলোচিত মামলা। এটা কি অবস্থা 1 বছর? না, আমি এটা বলতে পারবো না, এটা তদন্ত চলতেছে। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ডিএনএ পরীক্ষায় 3 ধর্ষণকারীর আলামত পেলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দীর্ঘ 1 বছরে ঘাতকদের শনাক্ত এবং গ্রেফতার করতে পারেনি। সময় সংবাদ, কুমিল্লা। জাল পাসপোর্ট ও ভিসা তৈরি সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, স্ট্যাম্প টিকিট, ভিসা উদ্ধার করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নাসিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা জাল পাসপোর্ট তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো বিভিন্ন জায়গায় পাঠাতো এবং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। র্যাব বলছে, প্রতারক চক্রের মাধ্যমে অপরাধীরা ভুয়া পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। নানা সমস্যায় জর্জরিত সুনামগঞ্জের 1.5 শতাধিক কমিউনিটি ক্লিনিক। বিশুদ্ধ পানির সংকট এবং পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা মানুষজন। তবে জেলার তাহিরপুরের 5টি কমিউনিটি ক্লিনিকের ভিন্ন চিত্র। বেসরকারি সংস্থার উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় এসব ক্লিনিকে সেবা নিয়ে খুশি রোগী এবং তাদের স্বজনরা। জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1996 সালে কমিউনিটি ক্লিনিক প্রকল্প হাতে নেয় সরকার। এ প্রকল্পের আওতায় অন্যান্য এলাকার মতো সুনামগঞ্জে 260টি কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জেলার অনেক ক্লিনিকের টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। এতে চরম আকার ধারণ করেছে বিশুদ্ধ পানির সংকট। নেই ভালো স্যানিটেশন ব্যবস্থাও। রোগী একটা যদি প্রেসার উঠে কিছুও একটু মাথা পানি দিতে পারি না, বাথরুম ভাঙ্গা টাঙ্গা, একটা কল টল নাই, একটা কিছু নাই, বাথরুম যাবার কোনো সুযোগ সুবিধা নেই। সরকারের কাছে আবেদন করি যাতে আমরা এই যে ক্লিনিকটা যাতে আর উন্নত মানের হয়, যাতে আমাদের লেফটেন টেবিল এগুলি যাতে সরকার করা হয়। তবে একেবারে ভিন্ন চিত্র দেখা গেছে তাহিরপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে। দীর্ঘদিন অকেজো হয়ে থাকা টিউবওয়েলগুলো সংস্কার করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও ইরা। এতে বিশুদ্ধ পানির সংকট দূর হওয়ায় সুফল পাচ্ছেন এলাকাবাসী। ওয়াটারের আর্থিক সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইরা
তাহিরপুর উপজেলার 5টি কমিউনিটি ক্লিনিকে পানি পায়খানার ব্যবস্থা করেছে। যেখানে কারেন্ট নাই সেখানে সোলার সিস্টেমের মাধ্যমে এই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এদিকে জেলার সিভিল সার্জন জানান যেসব ক্লিনিকে বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে সেগুলোর তালিকা করা হয়েছে। যেখানে এটাকে পুনর্নির্মাণ করা প্রয়োজন সেখানে পুনর্নির্মাণ করা হবে, আর যেখানে নির্মিত হয় নাই সেখানে যথাযথ ডিপে টিউবওয়েল নির্মাণের জন্য ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে আশা করি এই পানি জলের সমস্যাটা থাকবে না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সুনামগঞ্জ জেলার অন্তত 150 কমিউনিটি ক্লিনিকের টিউবওয়েল অকেজো হয়ে পড়ে রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। খেলার খবরে ক্রিকেট। দলীয় চেষ্টার কারণেই বাংলাদেশ জাতীয় দলের এই সাফল্য এসেছে বললেন টাইগারদের ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন তিনি। টেস্ট দল থেকে বাদ পড়লেও ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে ফিরবেন বলে বিশ্বাস ম্যাশের। লাস্ট 3-4 বছর ধরে যদি আপনি দেখেন যে একটা ভালো ম্যাক্সিমাম ম্যাচ আমরা জিততে পেরেছি, আমার কাছে মনে হয় সবারই সমান অবদান আছে। আর যদি আপনি বলেন যে প্রথম টেস্ট থেকে শুরু করে আমরা যে আজকে 100তম টেস্ট জিতলাম, এখানে যারা যত প্লেয়ার খেলেছে সবারই অবশ্যই কন্ট্রিবিউশন এখানে ছিল। পরপর 5টা টেস্ট ম্যাচ খেলেছি, এর ভেতরে কোনো শর্ট ফরম্যাট ছিল না নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং এখান দিয়ে। সো এটা অবভিয়াসলি প্রত্যেকের জন্য কিছুটা রেডি হওয়া, কারণ লাল বল থেকে সাদা বলে ট্রান্সফার হচ্ছে খেলাটা। সো এতটা সহজ না, ডিফারেন্ট বল গেম। প্রথম থেকেই শর্টস খেলতে হবে, বোলারদের প্রথম থেকেই অ্যাটাক করতে হবে, অ্যাট দ্য সেম টাইমে ডিফেন্সে থাকতে হবে। সো চেষ্টা করবে সবাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। র্যাব পুলিশের মনোবল ভেঙে দিতে আবারও আত্মঘাতী হামলার পরিকল্পনা নব্য জেএমবির। সীতাকুণ্ডে আস্তানায় মিলল নথি। চট্টগ্রামে আরও 2টি বাড়িতে তল্লাশি। বিএনপিকে সন্ত্রাসী দল বলে কানাডার আদালতের রায়ে ভূমিকা নেই সরকারের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদের ভয়াবহ খেলায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। 9 মের মধ্যে জানাতে হবে তদন্ত কমিশন গঠনের বিষয়েও। বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় 18 বাংলাদেশি সহ 189 শ্রমিক গ্রেপ্তার। নিয়মিত এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এবং অবৈধ প্রবাসীদের ফের সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে সৌদি সরকার। 29 মার্চ থেকে 3 মাস থাকছে এই বিশেষ ব্যবস্থা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।